আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এবং ঝর্ণা এবং একসাথে সমুদ্র। ভিডিওটা একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, তো সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার পিছনে ওইখানে হলো আপনার ঝর্ণা, ঠিক আছে দেখাবো, সাথে থাকুন। আগে বইতে পড়তাম কি জুম চাষ কাকে বলে, একজনের অনুভূতি জিজ্ঞেস করি। বড় ভাই অনুভূতি কেমন? অনুভূতি কেমন ভাই? খুব কষ্টকর। ওরে ভাই আমি আজ জীবনে কি আসি এই জায়গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ে ঘুরতে। ওকে, পাহাড় সমুদ্র সব একসাথে। তো আমাদের যাত্রাটা শুরু ফরিদপুর থেকে। ফরিদপুর আমরা একটা ট্যুর গ্রুপের সাথে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আপনার ফরিদপুর ট্রাভেলার্স গ্রুপ। এখান থেকে তাদের অফিসে দেখতে পারবেন, আপনার চাইলে তাদের সাথে যাইতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে তাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো। অনেক জল্পনা কল্পনা শেষে তো আমরা এখন বাসে উঠে গেলাম। বাসের কন্ডিশন অলমোস্ট ঠিক আছে আমাদের বাজেট অনুযায়ী, অত টাকা অনুযায়ী, কিন্তু সিটির নাম্বারগুলো যেগুলো ছিল এগুলো আর কি খুবই ভোগান্তিকর। আমি বলতে চাইছি যে নাম্বারগুলো খুঁজে পাবেন না, যে এত নাম্বার সিট এত নাম্বার। তো যাই হোক, ঠিক আছে, ওটা পরে। আমাদের প্রথম যাত্রা ছিল বলমারি থেকে। তো বলমারি থেকে আমরা ফরিদপুরে আসি এবং এখান থেকে আমাদের যাত্রা শুরু হয় সীতাকুণ্ডর উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে তাদের পক্ষ থেকে আমাদের জন্য পানি দিয়ে দিল এবং সাথে বিস্কুট। এইটা অনেক ভালো, আমরা নিচে থেকে কিনে নিছি, তারপরও আর কি দিছে এটা ভালো। কিছুক্ষণ পরে আমাদের কিছু নির্দেশনাগুলো দিল। আমাদেরকে তারা এটাই বললো যে এরপর আমরা কুমিল্লা বিরতি দেবো রাত 2টা অথবা 3টের দিকে হোটেল অন্দরমহলে। ওকে, আমরা এত সময় চলে এসেছি সেই আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতুতে টোল প্লাজায়। ইতিমধ্যে আমরা টোল প্লাজায় টোল সম্পূর্ণ করলাম এবং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এইখান থেকে আপনার রাত্রে অথবা দিনের ভিউটা অনেক সুন্দর লাগে। আপনি যদি বাসে ভ্রমণ করেন অবশ্যই বাসের সামনে চলে আসবেন পিছন থেকে, যেমন আমাদের সিট মোটামুটি মাঝামাঝিতে, তাও আমি সামনে চলে এসেছি দৃশ্যটা উপভোগ করার জন্য। আমাদের সকলের অনুভূতিটা কয়েক গুণ বাড়িয়ে দিলেও কিছুক্ষণে ফুটে ফুটে বৃষ্টির মাধ্যমে, এবং আমরা বাস থেকে নামে অন্দরমহলে চলে আসলাম। পরিবেশটা খুব ঠান্ডা, কিছুক্ষণ আগে বৃষ্টি নেমেছে এবং আমি এখান থেকে একটা কফি নিয়ে নিলাম, কারণ এখানে কফি খুবই ভালো লাগে আমার রাত্রে কফি খাইতে। বাসের মধ্যে সকালবেলা সবার চিল্লাচিল্লির মধ্যে আমার ঘুম ভেঙে গেল এবং ওকে দিয়ে দেখি পাহাড় আমাদেরকে দেখছে। মনে হলো আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে পৌঁছে যাচ্ছি এবং সবাই এখান থেকে ভিডিও করতেছিল। পাহাড়গুলো অনেকটাই সুন্দর, এখান থেকে মেঘের লুকোচুরি খেলা হচ্ছে পাহাড়ের সাথে। ক্যামেরায় অতটা বোঝা যাবে না যদি আপনি এখানে না যান। সবার কথাবার্তা শুনে মনে হলো আমাদের কিছুক্ষণের ভিতরে গন্তব্য স্থানে আমরা নেমে যাব। আমাদের তারা এটাই বলছে যে আমরা এখান থেকে হোটেলে ফ্রেশ হয়ে পাহাড়ের উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে রওনা হবে ইনশাল্লাহ। এবং দেখেন আমরা এখানে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের গ্রুপের যে একটা পোস্টার আছে ওইটা দিয়ে সবাই একটা করে পিক তুলতেছিল এবং আমরা নেমেছি সোনালী ব্যাংকের সামনে। আপনারা চাইলেও এখানে নামতে পারেন এবং ব্যাংকের সাথে একটা রেস্তোরাঁ আছে, আল আমিন রেস্তোরাঁ। এইটা অনেক পরিষ্কার এবং খাবারের মানও ভালো, সাথেই থাকুন দেখতে পারবেন। আমরা সবাই এখান থেকে ফ্রেশ হওয়ার জন্য সবাই বেসিনে চলে গেলাম এবং এখান থেকে সবাই ফ্রেশ হলাম। কারো যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় তাও এইখান থেকে আপনারা দিয়ে নিতে পারেন, চার্জার যদি আনেন। এরপর আমরা এখানে বসলাম এবং খাবারের অপেক্ষা করতেছিলাম। আমাদের খাবারটা দিতে কিছুক্ষণ সময় লাগছিল, এর জন্য আমি পিছন দিকে তাকালাম, দেখলাম বড় একটা পুকুর। আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি এবং ডিম। খাবারটা মান ভালো ছিল। চলুন আপনাদেরকে একটা টেবিল ম্যানার শিখাই। দেখুন প্লেটে যদি কোনো লোগো থাকে লোগোটা সোজা করে খাবার শুরু করা উচিত। মানটা আমার কাছে ভালোই লাগছে। হোটেল থেকে সকালে নাস্তা করার পরে আপনাদের প্রথম টার্গেট থাকবে যত তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠে পাহাড় থেকে ফিরে আসা যায়, কারণ আপনি যত দেরি করবেন ততই পাহাড়ের উপরে রোদ্র পড়বে এবং প্রচুর ঘাম হবে, আপনি উঠতে পারবেন না। এটা তো ছোট, তাহলে এটার দাম কত? একই দাম, একই সব একই। এখান থেকে আপনার লাঠি কিনে নেবেন, লাঠির ভূমিকা একটু পরে জানাচ্ছে, এবং এই ভাইয়ের মতো ঠেসে ঠেসে কিনবেন, কারণ আপনার চাপ সামলাইতে পারে কিনা দেখবেন। এইখান থেকে তাকালে পাহাড়ের অল্প একটু কোনা দেখা যায় এবং আমি যেমনটা ভেবেছিলাম বাসা থেকে যে এখানে লোক অনেক কম, কিন্তু আমার ধারণার বাইরে এখানে প্রচুর লোক। একজনের অনুভূতি জিজ্ঞেস করি। বড় ভাই অনুভূতি কেমন? এই বড় ভাই ব্যায়াম করা শুরু করে দিয়েছে। গুড, হ্যাঁ অবশ্যই। অল্প একটু উঠছে, এটাই অবস্থা। আসলে কি বলবো, আমরা অনেক ভিডিওতে দেখি এখানে উঠতে অনেক পরিশ্রম করা হয়, এর জন্য আর কি যারা উপরে উঠছে আমাদের আগে তাদের কাছে অনুভূতি কেমন?
ভালো ভালো। যার কাছে শুনি ভাই সেই বলে ভাই আমি আর আসবো না। অনেক পরিশ্রমের এটা, এবং আপনারা এখান থেকে পানি কিনে নিতে পারেন, বা আমার সাজেশন নিচে থেকে পানি কিনে আনলে ভালো হবে, কেননা যত উপরে আপনি উঠবেন তত পানির দাম বাড়বে। আমরা 2 লিটারের বোতল একটা কিনে নিয়ে উঠেছিলাম। ওকে, পানি খেয়ে ভাই 50% উঠছে, 50% পরে আবার নিচে নেমে যাচ্ছে। এই দোষটা আসলে তার না, দোষটা আসলে তার বয়সের। ওকে, এখানে আপনি যখনই যুবক থাকবেন তখনই। অনুভূতি কেমন? সেই কষ্ট হলো, প্রাকৃতিক ভাবে অনেক মজা পাইছি। ঠিক আছে, ইনশাল্লাহ। অনুভূতি কেমন ভাই? খুব কষ্টকর। অনেক কষ্টের ভিতর যখন পাহাড়ের উপরের দিকে তাকায় এবং ঠান্ডা একটা শীতল বাতাস ছাড়ে, বিশ্বাস করেন ভাই মনটা পুরোই ঠান্ডা হয়ে যাবে। আপনার কাছে এমন মনে হবে যে আমি খেলে উঠতেছি আর উঠতেছি, কিন্তু এর শেষ কোথায়? এবং কিছু দূর পরে চ্যালেঞ্জ হবে আর একটা বিশাল চ্যালেঞ্জের, সেটা হলো কেদা। হ্যাঁ ভাই, দেখেন এত লোক, কি বলবো, এত লোক, প্লাস কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে, এর জন্য কেদা হয়ে গেছে স্লিপ। এবং যার লাঠির যে কেরামতিটা, এটা এখনই বোঝা যায়, আগে বোঝা যায় না যে লাঠির ভূমিকাটা কত। জন্য আমি বলবো সবারই একটা করে লাঠি অবশ্যই কিনে পাহাড়ে ওঠা উচিত। দেখেন ভাই, এটা কিন্তু একটা প্লেন এরিয়া, ঠিক আছে? আমরা যে সব জায়গা থেকে আমাদের মাটি থেকে উপরের দিকে থাকলে যে প্লেন গুলো দেখি, সেটাই এটাই ভরা, কি বলবো, মানুষ। আর একটা বিষয়, আপনি যত পাহাড়ের উপর উঠবেন তত লোকের সংখ্যা কমতে থাকবে। এটা ভালো লাগছে বিষয়টা, কারণ অনেকে হাল ছেড়ে দিচ্ছে। ভাই পুরো গোসল করে গেছি। মানুষের যদি কয় যে তুই 2 বার উঠবি দিনই 4 বার, তো সাজা কমপ্লিট, মরে যাবে। দেখো ভাই, আমার তো পরিশ্রম করি না আমরা, তাই জন্য বেশি আপাইতেছি। যারা প্রতিনিয়ত পরিশ্রম করে তাদের জন্য এটা একটু সহজ বিষয়। এবং কিছুক্ষণ পর আমরা এক জায়গা জিরিয়ে নিচ্ছি। অনুভূতি কেমন ভাইয়া? কেমন অনুভূতি? অনুভূতির কথা বলতে গেলে পাহাড়ে উঠতে হলে এতটুকু কষ্ট মেনে নিতে হবে। তারপরে যারা আমাদের প্রথমবার, তাদের একটু অবশ্যই কষ্ট হচ্ছে। এইটাই মজা, এই পাহাড়ে ওঠার জন্য কষ্ট করা যায় এতদূর থেকে। কয় টাকা পিস কাকা? এ হচ্ছে আমাদের কামরাঙ্গা। আঙ্কেল বলতেছে এটা হচ্ছে পাহাড়ি, তো টেস্ট করে দেখি। ওকে, বাড়িতে অনেক থাকে, খাওয়া হয় না। জি, আসলাম পাহাড়ে একটা ফল না খেলেই না। বেশি ভালো না কামরাঙ্গা, তো কামরাঙ্গাই মিষ্টি না তো, মানে পাহাড় হিসেবে কোনো বিশেষত্ব নাই। না বিশেষত্ব। ঠিক আছে, গুড। তাহলে আমরা নিচ্ছি না, ওকে, শেষ করতেছি। ওকে, আমরা একটাই শেয়ার করি। ওকে, ওরে ভাই, আমি আজ জীবনে কি আসি এই জায়গা? বলতেছিলাম আমি আর ভাই উঠবো না, এবং আমার বন্ধু বলতেছিল ভাবিকে নিয়ে আরেকবার। এটা সত্যি, যদি আপনার বউ যদি আপনার সাথে কি কাহিনী করে, তাহলে একবার যদি উঠাই দেন আর নামাই দেন, তাহলে খেল খতম। দেখো ভাই, এই যে দৃশ্যটা, এটুকু দেখার জন্য সব কষ্ট করা সম্ভব। কেননা এখান থেকে দাঁড়িয়ে যখন তুমি ভিউগুলো উপভোগ করবা, এক কথায় তোমার যে একটা মানসিক শান্তি হবে, এটা আর কোথাও মিলবে না এই শান্তি। এবং এখানে আরেকটা জিনিস ভালো লাগছে যে সব বোতলগুলো এক জায়গায় রেখে দিচ্ছে, আপনারা যেখানে সেখানে ফেলাবেন না, কারণ এইটা আর কি পরিবেশটা নষ্ট করে দেয়, নোংরায়। এই পরিবেশটা আমাদেরই ধরে রাখতে হবে। উঠাই দেখবো, উঠবে না, ওটা সাইকেল। ওই যে জুম চাষ করছে না এগুলা, আগে বইতে পড়তাম কি জুম চাষ কাকে বলে, আজকে সেই জুম চাষ দেখো। ওই যে করলা, ঠিক আছে, সবগুলো কিন্তু করলা। আগে আমরা যেভাবে বইতে দেখতাম, সেগুলো আজকে দেখলাম বাস্তবে। এই মুহূর্তে আছে আমরা সীতাকুণ্ড ঢালের শেষ মুহূর্তে ওঠার সময় আমরা দেখলাম কিছু কিউট বানর, যাকে আমরা বলি বান্দরের বান্দরামি করতেছে এখানে। কিছুক্ষণ আমরা বান্দরের বান্দরামি দেখলাম, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা এখন চলে যাবো। আমার অনেক সময় বানরের সাথে মজা করার পরে আমরা যত উপরে উঠতেছিলাম ততই মজা লাগতেছিল। আর বিশেষ করে এই জায়গাটায় দেখো, বাংলাদেশের পতাকা দেওয়ার পরে এটার মাথা নষ্ট একটা ভিউ। এটা কিন্তু মাটি থেকে 1020 ফুট উপরে। ওকে, মানুষ যে কি করতে জায়গায় আসে এত কষ্ট করে, আমি বুঝি না। এটাই মজা। এই ভিউটা দেখলে আমার মনে হচ্ছে আমার সব টাকা ওষুধ, ঠিক আছে? কেননা ভাই এইখানে আপনি যখন নিচে দাঁড়ায় থাকবেন,
তখন পুরো একটা অস্থির একটা প্লেস, কি বলবো। দেখেন একবার এখান থেকে নিচে ওই পাশে সমুদ্র, এবং এইখান থেকে একবার যে টাওয়ারগুলো সেইগুলো কিন্তু ছোট ছোট। আমরা কিন্তু এখন সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছি, বিশেষ করে আমি এই মুহূর্তে। আর এইখানের উপর আর কোনো পাহাড় চারিপাশে কোনটাও নাই, এবং এইটা পাহাড়ের উপরও আর একটু উঁচু করে ঢালাই দিয়ে কিছু রেলিং করা, যাতে মানুষজন এখান থেকে না পড়ে যায়। দেখেন কত উপরে আছি। অনেক উপরে। অনেক উপরে, অনেক 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 কঠিন লাগতেছে। সেই সেই একটা বিস্কুট বাংলা সব পাই রে আশেপাশে। আমরা এখানে আছি চন্দ্রনাথ পাহাড়ে, সীতাকুণ্ড সবচেয়ে উপরে, ঠিক আছে, এর উপরে আর নাই পাহাড়। আর এইখান থেকে ভিউটা দেখেন, একটা সুন্দর একটা বিষয় কি এখানে বিদ্যুৎ আছে, এটা দেখে খুবই ভালো লাগলো। বাতাসটা কিন্তু অনেক সুন্দর লাগছে, পুরোই মিষ্টি, পুরো ঠান্ডা। এখন যদি একটু শরবত পাওয়া যেত ঠান্ডা, এক কথায় মাথা নষ্ট, কষ্ট বাট মজা আছে। এনজয় 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 এনজয়। এই বয়সে হাঁপাই যাচ্ছি, ঠিক আছে, এই বয়সে। আর 30 বছর 40 বছর পার হলে কি হবে, পুরো তখন খিস খেয়ে যাইতে হবে, আশা উঠাই সম্ভব না। এখনই তো মানুষের 40% উপর উঠতে পারে না। ভিউ দেখেন ভাই, পুরো প্লেন লাইনের ভিউ মনে হচ্ছে। পুরো সময় কত কষ্ট। আমাদের গন্তব্য এখন পাহাড়ের উপর থেকে নিচে নামা। এটি হলো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবারও শুরু হয়ে গেছে। নামার সময় কি বলবো ভাই, আর রকগুলো একা একাই টেনে ধরে। যাই হোক, আমরা এখন আবার একটা অটো নিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। ভাই লাঞ্চে প্রচণ্ড খিদে লেগেছিল, কেননা অনেক পরিশ্রম হয়ে গেছে আমাদের। তো সকলে বসে নিলাম খাবারগুলো নিয়ে, এবং আমি যে পরিমাণ খাই সেটা ডবল খেয়েছি ভাই, সত্যি কথা কি বলবো, কেননা শরীরে প্রচুর কষ্ট হয়েছে। আমরা লাঞ্চ শেষে একটু জিরিয়ে আবার আমরা একটা মাইন্ড্রো ভাড়া করে চলে গেলাম সহস্রছাড়া ঝর্ণার দিকে। আমাদের মাইন্ড্রো যে চালাচ্ছিল সে কাকা বলতেছিল যে আমাদের এদিকে প্রচণ্ড শাকসবজির দাম চেয়ে, তাই আমরা বলতেছিলাম কাকা এখান থেকে কিছু নিয়ে যান এই বুথ থেকে। মাইন্ড্রো থেকে নামতে আপনারা যে ভিউটা দেখতে পারবেন, সব কষ্ট দূর হয়ে যাবে এখানে আসার, এবং আপনারা গন্তব্যের দিকে এগিয়েছে। আসলে কাহিনী হয়েছে কি, আমি সকালবেলা পাহাড় উঠে আমার শিক্ষা হয়ে গেছে যে এত কষ্ট হয়েছে, এর জন্য আমি বলতেছিলাম যে অনেক দূর না কি। এখন যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই আপনার সহস্রচড়া ঝর্ণা থেকে যে পানিটা বয়ে এসেছে, সেই পানি দিয়ে লেকটা তৈরি। এতটাই সুন্দর যে দেখলে চোখ মন কোনো কিছুই ভরে না। সহস্রচড়া ঝর্ণার মেইন পয়েন্টে আপনি এখান থেকে দুইভাবে যাইতে পারবেন। একভাবে হলো ট্রলারে করে ওই লেকের উপর দিয়ে, আর দ্বিতীয়ভাবে হলো আমরা যেভাবে গেছি এটা দিয়ে অ্যাডভেঞ্চার বেশি হবে। কিন্তু মনে রাখতে হবে এখানে টিম নিয়ে যেতে হবে, সবাই একসাথে। জঙ্গল দিয়ে সাইডে আসছি, এইসব কিন্তু পুরোটাই খাড়া এবং পাথর, ঠিক আছে ভাই। যুদ্ধ শুরু, জুতা হাতে নিছি, আর যাওয়া যাচ্ছে না, এখন জুতা খুললেই যাইতে হবে। দেখেন ভাই, আমার পিছনে ওইখানে হলো আপনার ঝর্ণা, ঠিক আছে, দেখাবো, সাথে থাকুন। এই ঝর্ণাটার নাম সহস্রচড়া ঝর্ণা। এটা আপনার 2 নম্বর ঝর্ণা সীতাকুণ্ডের মধ্যে। আপনারা যদি আসেন অবশ্যই এখানে করবেন। আর এখানে যে ভিউ ভাই, পানিটা প্রচন্ড ঠান্ডা। আপনারা যারা গোসল করছেন তারা অবশ্যই জানেন, আর এখানে চেষ্টা করবেন আসলে গোসল করেন, কারণ এটাই হলো আপনার একটা স্পট। মানে লেকটা দেখছেন, পুরো মাথা নষ্ট ভিউ। আমরা কিন্তু আজকে সকালে এই ভিডিওর প্রথম পর্বে দেখছেন, আমরা ওই সব জায়গায় উঠেছিলাম। অস্থির একটা জায়গা ভাই, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা বোঝা যায় না। ঝর্ণা থেকে আমরা গোসল করে সবাই রওনা দিলাম গলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে।
কেননা ডে টুরে আমাদের সব জায়গায় আস্তে আস্তে করে অল্প অল্প করে ঘুরে শেষ করতে হবে, কারণ আলো পড়ে গেলে আপনারা ঘুরতে পারবেন না। তাই চেষ্টা করবেন প্রতিটি স্পটে অল্প অল্প কিছু সময় ঘোরার। দ্বিতীয়ত এইখানে আসলে ভাই কক্সবাজারের ফিলটাই পাবেন আপনি, শিওর তাকে না ভাই। চট্টগ্রাম সমুদ্র বন্দরটাও এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। বিশ্বাস করেন ভাই, কেবল ঝর্ণা থেকে গোসল করে আসার পর এখানে যে বাতাস আর পরিবেশটা দেখে আমি পুরোই মুগ্ধ হয়ে গেছি। এমন মনে হচ্ছে যে পুরো ট্যুরের মজাটাই শুধু এইখানে আর ঝর্ণাটাই সবচেয়ে বেশি পাইছি। পাহাড়ই পাইছি, বাট পাহাড়ে এলেও কষ্ট করা লাগবে, তাহলে আপনি মজাটা বুঝতে পারবেন। এবং গুলিয়াখালী সি বিচের যে সৌন্দর্যটা সেটা আপনার সন্ধ্যার আগেই সবচেয়ে সুন্দর লাগে। দেখুন আমরা এখান থেকে ঘোরাফেরা করতে সবাই মিলে এবং আড্ডা দিচ্ছিলাম বড় ভাইদের সঙ্গে, যারা আসলে ট্যুরিস্ট ছিল তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, একসাথে অনেক কথা বললাম। ভাইয়েরও অনেক ফ্রেন্ডলি এবং বড় ভাইয়ের মতোই। দেখো ভাই, আমার সাজেশন, তুমি প্রতিদিন 100 টাকা গোছাও, 3 দিন পরে 100 টাকা গোছাও, মাস শেষে 6 মাস পরে একটা ট্যুর দাও। পৃথিবীতে মানুষ কয়দিনই বা বাঁচে বলো? একটা ট্যুর দিলে তোমার অন্যরকম একটা রিফ্রেশমেন্ট পাবা, তোমার কাজে মনোযোগ আসবে এবং ঘোরাফেরা করলে ভাই কোনোই ক্ষতি নেই। আর মনটা এক কথায় পুরো তো এইভাবেই আমাদের দিনগুলো শেষ হয়ে যায়। এবং আমার সাথে সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবা। এইভাবে আমরা আড্ডা করতে করতে আজকের দিনটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।